এদিন বিধানসভায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গেও দেখা করেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। শুভেন্দু অধিকারী জানিয়েছেন 10ই ডিসেম্বর বিচারের দাবিতে রাজভবনে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি। আমাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এখানেও যে আমরা এসেছি কোনো রাজনীতির সম্পর্ক নেই এবং বৃহৎ ইয়েটা পাবো, সাপোর্ট পাবো, সেই জন্যই আমরা দেখছি যে অভয়ের বাবা মা তারা বিধানসভার ভিতরে নওশাদ সিদ্দিকী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যাচ্ছে মেয়ের বিচারের দাবিতে। কি বলবেন, আরও কত লেট হবে? দেখুন, যে মায়ের কোল খালি হয়, যে বাপের কোল খালি হয়, তার যন্ত্রণা পৃথিবীর কিছু দিয়ে পূরণ করা যায় না। অভয়ের মা, অভয়ের বাবা, তাদেরকে নিয়ে যে সিপিএম নামক দলটি যে ব্যবহার করেছিল, কিন্তু যখন বুঝতে পারলো যে সিপিএমের সব পয়মাল, সব ডাক্তাররা আমাদের ইউজ করে সব কোটি টাকার সব ফান্ড তুলে ফেলেছে, তাই ও বুঝেছে এই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হলে যে 42 দিন জেল খেটেছে, এখনো পর্যন্ত তৃণমূলের সাথে লড়াই করছে, নওশাদ সিদ্দিকীর কাছে গেছিল এবং বিরোধী দলনেতা তার কাছে গেছিল যদি বিচার সঠিক হয়। কিন্তু আমরা বলছি যে বিচারের বাণী নিভিতে আমরা কাঁদতে দেব না। অভয়ের বিচার 26 সালের আগেই বাংলার মানুষ পেয়ে যাবে এবং বাংলার মানুষও চায় উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। এ মালটাকে তৃণমূল থেকে বার করে দেওয়া উচিত, কান ধরে বার করে দেওয়া উচিত, কিন্তু তৃণমূল তো বার করবে না, খালি শোকজের নোটিশ। কারণ ও যদি হিন্দু হতো, ও যদি মুসলমান না হতো, তাহলে পড়াশ করে বার করে দিত। কিন্তু যেহেতু মুসলমান আর মমতা ব্যানার্জির মুসলমান ভোট নিয়ে জিতে আছে, তাই মুসলমানকে এখন শোকজ করছে। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষার যোগ্যতা নিয়ে কি সার্টিফিকেট বারবার চান? আপনার কাছে কি কোনো ভালো চাকরি বাকরি আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি দেবেন নাকি? সেই জন্য বারবার এই চান, আমাকে দেখায়নি, এখনো দেখান। আরে আমাকে কেন দেখাবে? জনগণকে দেখাবে, জনগণ। সে লোকটা এত বড় চিটিংবাজ যে নির্বাচন কমিশনে লেখে আমি ঘর ভাড়া দিয়ে খাই, অথচ তার কালীঘাটে বিশাল বড় বাড়ি, যে বাড়িতে উঠতে গেলে লিফট চাই, যে বাড়িতে মোজাক করা পাথর। কোথা থেকে এলো? ওদের কাকু আছে না, একটা কাকু বলে আমার বাসকে কেউ। চিন্ময় কৃষ্ণ দাস, তাকে নিয়ে এই মুহূর্তে মানে ভারতবর্ষের রাজনীতি উত্তাল এবং গোটা বিশ্ব জুড়ে প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশে তাকে যেভাবে অ্যারেস্ট করা হলো এবং অবৈধভাবে তাকে যেভাবে জেল খাটানো হচ্ছে। দেখুন, ওইটা বলতে গেলে চাকরি কাউকে দরকার নেই, এর চাকরি হবে সেটা হচ্ছে তিহার জেলে। চাকরি কেসার ওদের একটা 3.5 বছরের জেল খাটা আসামি আছে না, কুনাল ঘোষ, যে বলেছিল মমতা চোর, সাউদান আদার টাকা আছে, সে আবার বলছে কড়াই ভাঙা যায় না। ঠিক কথা বলেছে, কারণ কলাই এমনিতে ভাঙা যায় না। ও জেল খেটে জেলের ঘানি টানতে গিয়ে ও জাঁতাতে কড়াই ভেঙেছিল, তাই মোটর কলাইয়ের কথা ওর মনে পড়ে যাচ্ছে। এবং সব থেকে সর্বোপরি বলতে হয়, এই বাংলার যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় ইন্দিরা গান্ধী তার ফোর্স পাঠিয়ে তাদেরকে সাহায্য করেছিলেন, তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলেন এবং বাঁচিয়েও ছিলেন। আজকে তারাই আমাদের সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের ওপরে মানসিক অমানবিক অত্যাচার করছে। তাদেরকে বিভিন্ন রকমের ফৌজদারি মামলায় তাদেরকে করে আটক করে জেলের মধ্যে রেখে দিচ্ছে এবং তাদের বাড়ি ঘরদোর পুড়িয়ে দিচ্ছে, তাদের মা বোনদের উপর অত্যাচার করছে। আপনারা জেনে রাখুন, এই ধরনের অত্যাচার ভারতের প্রশাসন, আমাদের যে সর্বোপরি দিল্লিতে শাসন আছে, প্রশাসন আছে, সে কখনোই হবে এটা আপনাকে বিশ্বাস করবে না, টলারেট করবে না। এটার যথাযথ উত্তর বাংলাদেশকে আমরা দেব। যেমন পাকিস্তানকে আমরা আজ 75 ইয়ার্স, স্বাধীনতা 75 বছর পরেও আমরা যথাযথ উত্তর দিয়ে আসছি, সেরকম বাংলাদেশকেও আগামী দিন আমরা উত্তর দেব। সেটার জন্য বাংলাদেশের ইউনূস সরকার যেন প্রস্তুত থাকে। এই দুরাচার
এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি কোনোভাবে সহ্য করা হবে না। আমি আজও বলছি, আজকে ভারতবর্ষের মতো এত বড় একটা দেশে যখন কোনো সংখ্যালঘুর ওপরে কোনো অত্যাচার হয়, এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতিরোধ করে। বাংলাদেশের একজন আইনজীবী এই আন্দোলনে প্রতিরোধ করতে গিয়ে সে মারা গেছে। আজকে এটা নিয়ে সারা বিশ্বে বিভিন্ন দেশের আইনসভা মহলে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং আগামী দিন ইউনূস সরকারের একটা বিশাল বড় সমস্যা তৈরি হতে পারে আন্তর্জাতিক স্তরে। তার জন্য যেন তারা প্রস্তুত থাকে। এই জন্য এখন অবিলম্বে উচিত বাংলাদেশ প্রশাসনকে যে সঠিক পদক্ষেপ নিয়ে সংখ্যালঘুদের যে সিকিউরিটি সেটাকে আগে দেখা এবং এই ধরনের ফৌজদারি মামলায় মানুষকে আটক করে জেলে না রেখে তাকে ইমিডিয়েটলি জেল থেকে মুক্ত করা। বাংলাদেশে বিভিন্ন জায়গায় স্লোগান উঠছে, আমরা দেখছি সরকারের তরফ থেকে তারা বলছে যে ইসকন যে সংগঠন সেটাকে নিষিদ্ধ করা হবে। ইসকন বা আপনার ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন এরা আজকের সংগঠন নয়, বা এরা কোনো একটা জায়গার বাংলাদেশ বা পাকিস্তান বা ভারতবর্ষ বা শ্রীলঙ্কা এইসব জায়গার সংগঠন নয়। এরা হচ্ছে সারা বিশ্বের সংগঠন। সারা বিশ্বে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে এদের মানুষ আছে, এদের সংগঠন আছে, মজবুত আছে। এদেরকে যদি আপনারা মনে করেন যে এদেরকে সরাবেন বলুন, কিন্তু এভাবে মিডিয়ার সামনে বা নিজের এলাকার মধ্যে প্রতিবাদ করে তো লাভ নেই। রাষ্ট্রসংঘে যান, রাষ্ট্রসংঘে গিয়ে বলুন বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করুন, করে এই যে ইসকন বলুন, ভারত সংঘ বলুন বা আপনার ওই রামকৃষ্ণ মিশন তাদেরকে নিষিদ্ধ করার জন্য মামলা করুন। সেটা তো করবেন না। আপনারা কি করবেন? আপনারা এই যে আন্দোলনের নাম করে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করবেন, তাদের বাড়ি দখল করবেন, তাদের মা বোনদের উপর অত্যাচার করবেন, তাদের কী বলে দোকানপাট পুড়িয়ে দেবেন, তাদের জিনিসপত্র আপনাদেরকে করবেন, ছেড়কানি করবেন, দখল করে নেবেন, এইসব করবে। এইসব করে কি হবে? আজকে আপনারা এটা মনে রাখতে হবে যে আপনারা বাংলাদেশ একটা স্বাধীন দেশ, পাকিস্তান আজকে একটা স্বাধীন দেশ, ভারতবর্ষের একটা স্বাধীন দেশ। আপনাদের মানুষ ওরা আমাদের যেমন সংখ্যালঘুরা ভারতবর্ষে যেমন সংখ্যালঘুরা মানুষ, সেমন আপনাদেরও সংখ্যালঘুরা ওখানে মানুষ। তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আপনার প্রশাসনের। সেটা যদি আপনারা না দিতে পারেন তাহলে আমি বলবো আপনার প্রশাসন চরমতম ব্যর্থ। আপনারা ইমিডিয়েট এবং সবথেকে সর্বোপরি বলতে হয়, এই বাংলার যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় ইন্দিরা গান্ধী তার ফোর্স পাঠিয়ে তাদেরকে সাহায্য করেছিলেন, তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলেন এবং বাঁচিয়েও ছিলেন। আজকে তারাই আমাদের সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের ওপরে মানসিক অমানবিক অত্যাচার করছে। তাদেরকে বিভিন্ন রকমের ফৌজদারি মামলায় তাদেরকে করে আটক করে জেলের মধ্যে রেখে দিচ্ছে এবং তাদের বাড়ি ঘরদোর পুড়িয়ে দিচ্ছে, তাদের মা বোনদের উপর অত্যাচার করছে। আপনারা জেনে রাখুন, এই ধরনের অত্যাচার ভারতের প্রশাসন আমাদের যে সর্বোপরি দিল্লিতে শাসন